জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাষ্ট্রপতির জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টি আইনে রূপ দেওয়া হয়েছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাদ দিয়ে ১৬টি পর্যালোচনার জন্য রেখেছে সরকার। এখন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য এই ১৬টি সহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাইছে। জবাবে সরকারের মন্ত্রীরা বিগত ১ মাস সময়সীমার মধ্যে জনগুরুত্বপূর্ণ যেসব অধ্যাদেশ অকার্যকর হয়েছে তার সবই সংশোধিত আকারে সংসদে বিল আনার আশ্বাস দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ২ দিন আগে জোর গলায় বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করবে তার সরকার। এমন আশ্বাসের পরও সরকারকে পুরোপুরি বিশ্বাস করতে রাজি নয় বিরোধী দলগুলো। বলছে, চাপে পড়ে বিএনপি অকার্যকর হওয়া বিলগুলো যাচাই বাছাই করে সংসদে আনার কথা বললেও এই মুহূর্তে গণ আন্দোলন ছাড়া বিএনপির দ্বারা সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। তাই তো আগামী শনিবার থেকে ঢাকা সহ সারা দেশে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। হুঁশিয়ারি দিয়েছে, অপকর্ম করলে আগের সরকারের চেয়ে বর্তমান সরকারের পরিণতি আরও ভয়ঙ্কর হবে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয় সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, প্রতিশোধ প্রতিহিংসার বদলে সহনশীলতাকে গুরুত্ব দিতে। মত ও পথের ভিন্নতা কোন দিকে নিয়ে যাচ্ছে রাজনীতিকে? জুলাইয়ের অগাস্টে পতিত শেখ হাসিনার সঙ্গে প্রতিহিংসার রাজনীতির দেশ থেকে বিদায় করার কথা বলা হলেও আদৌ তা কতটা সম্ভব হয়েছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাজিদুল হক রুবেল এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ফরিদুল হক, আপনাকে দিয়ে শুরু করি। জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দিন দিন আসলে সরকারি দলের সাথে বিরোধী দলের দূরত্বটা বাড়ছে এবং সেই দূরত্বটা আসলে নানানভাবে হুমকিতে গিয়েও পৌঁছেছে। এবং আজকেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। মাত্র আসলে পুরোপুরি ২ মাসও পূর্ণ করে নাই এই সরকার। এর মধ্যে এই যে আসলে হুমকি বা এই ধরনের বক্তব্য, সেটি কি আসলে সহনশীলতা থেকে একটু দূরে সরে যাচ্ছে কিনা আমাদের রাজনীতিটা? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো এটাকে হুমকি হিসেবে রিড না করে আমরা রাজনৈতিক অঙ্গীকার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা এবং এইটা জনগণের পক্ষ থেকে বিরোধী দলীয় দায়িত্ব থেকে, বিরোধী দলের যে দায়িত্ব, যে জনগণের পক্ষে থেকে অলওয়েজ সরকারকে যে জনগুরুত্বপূর্ণ কিংবা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে চাপ প্রয়োগ করা, সেই দিক থেকে দেখলে বরঞ্চ ভালো। ওই পর্যায়ে এখনও ব্যাপারটা যায়নি। কিন্তু এটা তো সত্য যে আমাদের নাহিদ ইসলাম যেটা বলেছেন যে সরকারকে গণ আন্দোলনের মধ্যে বাধ্য না করলে সম্ভবত তারা মানবে না বলে মনে হচ্ছে। এটা এই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদেরকে আমার প্রশ্ন, যে পরিস্থিতিটার কথা আপনারা বলছেন বা যেখানে সম্ভবত শব্দটা বলেছেন, সেই জায়গাটিতে এই সময়টুকু কি আসলে যথেষ্ট কিনা? হ্যাঁ, এটা যথেষ্ট। আমি আপনাকে এটা একটু বলি। সেটা হচ্ছে যে আপনি জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের জুলাই চার্টার আমাদের একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট বারবার করে বিএনপির পক্ষ থেকে দেখবেন যে বারবার করে বলা হয় যে আমরা জুলাই চার্টার অক্ষরে অক্ষরে পালন করব। এখন জুলাই চার্টার হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। এটা আপনি অ্যাগ্রি করছেন যে আপনি এটা করবেন। এর পরের স্টেজ কি? পরের স্টেজ হচ্ছে যে এটা আপনি এক্সিকিউশন কীভাবে করবেন। এক্সিকিউশন করার জন্য আপনার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে। 2 ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে এখানে। একটা হচ্ছে যে যেগুলো আপনি অধ্যাদেশের মধ্য দিয়ে করতে পারছেন সেগুলো আপনি পার্লামেন্টে র্যাটিফাই করবেন। যেগুলো বিয়ন্ড অধ্যাদেশ কিংবা বিয়ন্ড কনস্টিটিউশন, সেগুলো আপনি সংবিধান সংস্কার পরিষদ দিয়ে করবেন। এটা হচ্ছে যে আমাদের অ্যাগ্রিমেন্ট ছিল। এখন প্রথম দিন এসেই হচ্ছে কি গণভোটকে ডিজোন করার মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে একটা প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অধ্যাদেশগুলোর কথা আপনি উল্লেখ করলেন, সম্ভবত ১৩৩-এর ভিতরে ১১৩ অথবা ১১০, এটা নিয়ে একটু আমার কনফিউশন আছে। সম্ভবত ১১০টা র্যাটিফাই করা হয়েছে, যার ভিতরে ৯৮ কি ৯৭টা হচ্ছে গিয়ে আপনার ধরেন হুবহু কিছু সংশোধনী, বাকিগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আইদার ওটাকে রহিত করা হয়েছে বিল এনে, অথবা এটাকে ল্যাপস করা হয়েছে, ২০ অথবা ২৩টা, যেটাই হোক সংখ্যাটা। তো এই যে ২০ কিংবা ২৩ যে সংখ্যাটা ল্যাপস করা হয়েছে কিংবা রহিত করা হয়েছে, এটার ভেতরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশগুলো ছিল। যেমন সুপ্রিম কোর্ট সচিবালয়, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, তথ্য অধিকার আইন, কিংবা ধরেন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে আইন, এই ধরনের বিষয়গুলো, মানবাধিকার কমিশন এবং হচ্ছে যে গুম প্রতিরোধ অধ্যাদেশ, এরকম গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো কিন্তু এই 20 থেকে 23টার মধ্যে আছে।
তার মানে এইটাকে ল্যাপস অথবা রহিত করে এইটা থেকে দূরে সরে যাওয়া হচ্ছে। পাশাপাশি সাংবিধানিক সংস্কারের প্রশ্ন তো আমি বললামই যে এইটা সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়নি। আপনারা যখন বলছেন সংবিধান সংস্কারকে দূরে সরে যাচ্ছে, বারবার প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে। তারপরেও আসলে সেই সময়টুকু অন্তত কেন বিএনপিকে দেওয়া হচ্ছে না? সময়ের ব্যাপারটা হচ্ছে যে এই যে অধ্যাদেশগুলো ল্যাপস করে দেওয়া হলো, অধ্যাদেশগুলো যেটা ল্যাপস করা হলো সেটা তো এই পার্লামেন্ট এই ইয়েতে যদি আপনি না তোলা হয়েছিল, এখন যদি আপনি এটা না করেন 10 তারিখের মধ্যে কিন্তু এই বাকিগুলো বাতিল হয়ে গেছে। কারণ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো ঝুলে গেল। যেমন ধরেন সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সুপ্রিম কোর্টের সচিবালয় গঠন করা হয়েছিল, অলরেডি সেটা ফাংশন করছিল। অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা, সেই কাউন্সিলের অধীনে সম্ভবত একটা নিয়োগ হয়েছে আমার যতটুকু মনে পড়ে, একটা নিয়োগ হয়েছে। আমি ঠিক মানে স্পষ্ট না, কিন্তু আমার যতটুকু মনে আছে একটা নিয়োগ হয়েছে। এবং এই ধরনের যে ইয়েগুলো আছে, মানবাধিকার কমিশন এটা ফাংশন করছিল, মানবাধিকার কমিশন পুরো কমিশন করেছে, পদত্যাগ করেছে, এটা আমরা দেখলাম। তো এই যে মানে ফাংশন করছিল যেগুলো, সেগুলোকে আপনি বাতিল করে দিলেন, দিয়ে এখন আবার বলছেন। বিএনপির বক্তব্য আছে, বিএনপি বলেছে তারা আসলে বাতিল করেন নাই, তারা এই জায়গাগুলোকে আরো বেশি সংশোধন করতে চান, হয়তোবা এর চাইতে আরো বেশি শক্তিশালী করতে চান। সংশোধনের প্রশ্নটা আমরা মানতাম দুইটা জায়গায় যদি আমরা কনফার্মেশন পাইতাম। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সিরিয়াসলি সংশোধন করার ব্যাপারে একমত হন, তাহলে যে 15টা কিংবা 20টা অলরেডি আপনি সংশোধন আকারে উত্থাপন করেছেন, ইভেন খেয়াল করেন ব্যাংক রেজুলেশন আইন, যেটা ব্যাংক রেজুলেশন আইন কিন্তু প্রথমে ল্যাপস করতে চেয়েছিল। এটা আইএমএফে আমাদের এখনও সম্ভবত আইএমএফে আমাদের অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা প্রতিনিধি দল এখনও আইএমএফে আছেন। আইএমএফের বসন্তকালীন কনফারেন্স চলতেছে, ওইখানে সরকারের এখন লোন দরকার। আইএমএফ বলছে যে ব্যাংক রেজুলেশন এটা বাতিল করতে পারবে না। তো তখন সেই চাপে পড়ে তারা কি করছে যে ব্যাংক রেজুলেশনকে সংশোধনী আনছে, তারা পুরোটা বাতিল করে দিতে চাইছিল। সংশোধনী মানে পুরোটা বাতিল করে হয়তোবা পুরনো মালিকদের কাছে ফেরত দিতে চাইছিল। যদি ওই আইনটা বাতিল হয়ে যায় তাহলে তো পুরনো মালিকরাই বহাল হয়। এখন সেটাকে 7.5%-এর একটা ক্লজ ঢুকে ওইটাকে ধরেন আবার ব্যাকডোরে আনার একটা চেষ্টা করা হচ্ছে। খেয়াল করেন, তো সংশোধনী তো আপনি করছেন, তাহলে এই আইনে সংশোধনী করছেন, ওইখানে সংশোধনী করতে আপত্তি কোথায় ছিল? আপনি কেন সুপ্রিম কোর্ট সচিবালয়কে বাতিল করে দিলেন, মানবাধিকার কমিশন পদত্যাগ করতে বাধ্য হলো? বিএনপি তাদের সুবিধা মতো জায়গাগুলোকে আসলে রেখেছে। অ্যাবসলিউটলি তাই, আমি আসবো আপনার কাছে, আমি একটা সাজিদুল হক রুবেলের কাছে যেতে চাই। তার আগে একটু আমার দর্শকদেরকে জানাতে চাই, দর্শক আমাদের সাথে ওয়াদুদ ভুঁইয়া যুক্ত হয়েছেন, সংসদ সদস্য বিএনপি। স্বাগত আপনাকে রাজকাহনে। একটা সাজিদুল হক রুবেল, ঠিক যে আলোচনাটিতে আমরা ছিলাম, আমাদেরকে ফরিদুল হক যেটি বলছিলেন যে বিরোধী দলের একটা দায়িত্ব আছে, বিরোধী দলের দায়িত্ব নিঃসন্দেহে আছে, কিন্তু সেটি কি আসলে শুধুই এই রাজপথে গিয়ে আন্দোলন করা কিনা, বা এখন আসলে যে অবস্থায় আমরা আমাদের জাতীয় সংসদে বিরোধী দলকে দেখতে পাচ্ছি, সেই অবস্থাটাকে কি আপনি মনে করছেন একমাত্র পন্থা এই মুহূর্তে সরকারকে চাপে রাখার? ধন্যবাদ। একই সাথে হচ্ছে আমার দুজন সম্মানিত সহ-আলোচক এবং দূরের এবং কাছে সবাইকে শুভেচ্ছা। আসলে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি, সেটি হচ্ছে যে চাপ প্রয়োগ। চাপ প্রয়োগ তো খুব পজিটিভ ব্যাপার। একটা বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজই তো হচ্ছে গিয়ে সরকারকে লাইনে রাখা আর কি। সরকার যখন বেলাইনে যাবে তখন জনগণকে সাথে নিয়ে সে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করে গণমুখী কাজ বের করে নিয়ে আসবে। এটাতে কোনো সমস্যা নেই। এখন চাপ প্রয়োগ তো যখন আপনি সংসদে আলোচনা করছেন, আপনাকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠাইছে, এত টাকা খরচ করে একটা জাতীয় নির্বাচন হয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সংসদে আসছেন, সংসদে এখানে কথাবার্তা বলবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাজপথে যাওয়াটা কি তার অধিকার নাই? হ্যাঁ, রাজপথও তার যেতে হবে তাকে রাজপথে, কিন্তু ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ। আমি কোন ইস্যু নিয়ে এই মুহূর্তে রাজপথে যাচ্ছি আর কি। এই ক্ষেত্রে দুটো জিনিসই পাশাপাশি রাখতে হবে। একটা যে হলো বিএনপির কিছু মুভ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা শুধু বিরোধী দল না, হ্যাঁ, বা সংসদের বাইরে যে বিরোধী দল আছে তারা না, জনগণের মধ্যেও কিছু প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে আর কি। এবং জনগণকে গিয়ে একটা জিনিস মনে করাচ্ছে আবার যে বিএনপি মনে হয় আগের মতোই আছে আর কি। এত ঘটনা গেল, এত নিপীড়ন গেল তার উপর দিয়ে, তারপরে এত আন্দোলন, এত রক্তক্ষয়, কিন্তু ওনারা মনে হয় আসলে ভেতরে কোনো তাদের পরিবর্তন ঘটে নাই। এবং এই জিনিসগুলোর প্রথম সন্দেহের জায়গাগুলো শুরু হয়ে যায় যে 4টি অধ্যাদেশ যে বাতিল করলেন আর কি, সেই জায়গা থেকে। এখানে অনেকে বলবেন যে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক যখন সেখানে শপথ নিল না বিএনপি,
হ্যাঁ, তখন থেকেই সন্দেহ না, তখন থেকে সন্দেহ হয় না, মানুষের কাছে এটাই মনে হচ্ছিল ভাই সংসদ নির্বাচনে ভোট দিছি, তাদেরকে এমপি করার জন্য ভোট দিছি, তো এমপিরই শপথ গ্রহণ করবে, তারা হচ্ছে আবার হলো সংবিধান পরিষদের কেন করবে। এটার ক্ষেত্রে বিএনপির যে মুভটা ছিল সেই মুভটার ক্ষেত্রে জনগণের মধ্যে কিন্তু খুব বেশি নাড়াচাড়া হয় না। হ্যাঁ, একদম পার্টিজান যারা জামাত আছেন, পার্টিজান যারা এনসিপি আছেন, তাদের এক ধরনের রিয়াকশন আছে। কারণ বিএনপি তো শুরু থেকে বলছিল তাদের নোট অফ ডিসেন্ট, হ্যাঁ, নোট অফ ডিসেন্ট আছে হোক, কিন্তু সেটা তো অত রিয়াকশন হয়নি। কিন্তু যখন মানুষ হঠাৎ করে দেখা শুরু করলো যে এই যে মানে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বিএনপি যেন একটা দোদুল্যমান অবস্থান গ্রহণ করে ফেলছে, সুপ্রিম কোর্ট বলেন, বাড়ির অধস্তনগুলো বলেন, এটা কারা নিয়ন্ত্রণ করবেন, এই জায়গাটাতে কিন্তু বিএনপি হচ্ছে সেই মানে গণতান্ত্রিক আচরণ দেখাতে পারলেন না। এবং তারপর যখন মানবাধিকার কমিশনের বিষয়টা আসলো, সেই 2009 যখন ফিরে আসা শুরু হলো আর কি, যে মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না, কাদের ক্ষেত্রে, সবগুলো না, কাদের ক্ষেত্রে তদন্ত করতে পারবে না, পুলিশ। ওই পুলিশ যখন বা একটা থানার ওসি যখন হচ্ছে গিয়ে আমার মানবাধিকার লঙ্ঘন করবে, র্যাব যখন আমার মানবাধিকার লঙ্ঘন করবে, আর্মি যখন আমার মানবাধিকার লঙ্ঘন করবে, তখন মানবাধিকার কমিশন কোনো তদন্ত করতে পারবে না। ঠিক আছে, সেই সরকারের কাছে চিঠি চালাচালি করতে পারবে। অর্থাৎ এটা থাকারই দরকার নেই এই কমিশনের। অর্থাৎ সেই জায়গায় আপনি আবার ফিরে যাওয়ার যে টেন্ডেন্সি দেখাচ্ছে, এখন আসলে আলোচনার জায়গা আছে, তারা আলোচনার মধ্যে আমার মনে হয় এগুলো তো আসলে মীমাংসিত বিষয়, আপনি আলোচনা করবেন কেন? বাংলাদেশে এগুলো তো হয়ে আসছে, এগুলো তো প্রমাণিত বিষয় আছে, এই জায়গা থেকে তো কোনো এত আলোচনার ব্যাপার নেই। দুই একটা আপনি কারেকশন করতে পারেন, দুই একটা জায়গায় হচ্ছে কি আপনি আরও প্রোগ্রেসিভ প্রপোজাল নিয়ে আসতে পারেন, আরও জবাবদিহিমূলক প্রপোজাল নিয়ে আসতে পারেন, ঠিক আছে। কিন্তু প্রপোজাল আপনার খুব একটা রেডি রাখলেন না, কাউন্টার কোনো নতুন কোনো আরও ভালো কোনো কিছু দিলেন না, না দিয়ে আপনি যখন বন্ধ করলেন, তখন যে ঘটনাটা ঘটবে, তখন হচ্ছে গিয়ে বিরোধী দলগুলোর হাতে তো হচ্ছে রসদ এসে যাবে, ঠিক আছে। তখন তাদের কাছে টাটকা ইস্যু এসে যাবে, সেই ইস্যুগুলোকে নিয়ে মুভ করবেন। কিন্তু আমার কাছে আপনি কি মনে করছেন যে ইস্যুগুলোর কথা আপনি বলছেন, সেই ইস্যুগুলোকে বিরোধী দলগুলো রাজনৈতিক ফায়দা লোটার জন্য কাজে লাগাচ্ছে কিনা, বা মানে শুরুতে যেটি বলছিলাম যে মাত্র 2 মাস বয়সে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের হুমকি এখনই আসছে, সেটি যথেষ্ট কিনা? এখানে একটা বিষয়কে ফরিদ বলছে, ফরিদুল হক, যে হচ্ছে কি আমরা চাপ প্রয়োগ করে এটা আদায় করার চেষ্টা করছি, কিন্তু তাদের নেতা ফার্স্টেই কিন্তু একটা ডায়লগ দিছে, আওয়ামী লীগকে যেভাবে ফেলে দিয়েছি সেভাবে করে আমরা বিএনপিকে ফেলে দেব। ঠিক আছে, এই যে মানে ফেলে দেওয়ার কথা যখন আপনি বলবেন, তখন কিন্তু হচ্ছে ইস্যুটা অন্য জায়গায় চলে যাবে। আর যখন আপনি ইস্যু ভিত্তিক হ্যাঁ আপনি মুভমেন্ট করবেন, সেটা সংসদের ভিতরে হোক বাইরে হোক, এটা হচ্ছে একটা ভিন্ন বিষয় হবে। কিন্তু এখন কেন মনে হচ্ছে, এখন আসলে বাংলাদেশের মানুষ, মানে সাধারণ মানুষ, তার মনে হচ্ছে মানসিকতাটাকে আমার মনে হচ্ছে যে জামাত বা এনসিপি এখন রিড করতে পারছে না। আমি একটু তাদের এখন কিন্তু ভয় অন্য জায়গায়, তাদের এখন যন্ত্রণা অন্য জায়গায়, দ্রব্যমূল্য নিয়ে তারা এখন টেনশন আছে, তারা এখন তেল নিয়ে, তারা এখন বিদ্যুৎ নিয়ে সংশয় আছে। আমি একটু আদত ভাই আপনার কাছে আসি, আরো বেশি গুরুত্বপূর্ণ শনিবার থেকে ঢাকা সহ সারা দেশে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এই সাথে যেটি বলছিলাম, আসলে শুরু থেকে এনসিপি বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল থেকে যে ধরনের হুমকি আসছে রাজপথে নেমে আন্দোলনের, সেই কর্মসূচিতে গেলে বিএনপি সত্যিকার অর্থেই চাপে পড়তে যাচ্ছে কিনা একেবারে নতুন নির্বাচিত সরকার হিসেবে? না, এটাতে চাপে পড়ার কিছু নেই। আর বিরোধী দল বা অন্য যে কারো রাজপথে যাওয়ারও তাদের অধিকার আছে। তবে বিষয়টা হলো সৌজন্যতা, ভদ্রতা অথবা একটা সভ্যতার বিষয় দাঁড়ায় যে আপনি একটা নতুন সরকার, এখনো ভোটের হাতের কালিও শুকায়নি, এই অবস্থায় আপনি সরকার ফেলে দেওয়ার কথা বলছেন, এই অবস্থা আপনি আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন, এটা বেশি অসৌজন্যতা এবং অস্বাভাবিক মনে হচ্ছে। তাহলে তাদের টার্গেট হলো জনগণের বিশ্বাস হয় না, তাদের টার্গেট হলো ক্ষমতা। তারা যে 12 তারিখে যে ক্ষমতার স্বপ্ন দেখেছিল, তারা যে দিবা স্বপ্নে বিভোর ছিল, তারা যে ডক্টর ইউনূসের কাঁধে বসে সরকারি দলে থেকে ইলেকশন করেছিল এবং বিভিন্ন ভাইব তুলেছিল, এটারই একটা অবস্থা মনে হচ্ছে। কিন্তু এনসিপি অভিযোগ করছে যে বিএনপি সরকার গঠনের পর দেশ পেছনের দিকে হাঁটা শুরু হয়েছে। আপনারা নানা সময় গণ আন্দোলনের সুফল ভোগ করেছেন, কিন্তু এখন আপনারা ক্ষমতায় এসে 3 জোটের রূপরেখাকেই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। 3 জোটের কোনো রূপরেখা হয়নি, এটা ওরা কোত্থেকে বলছে আমি জানি না। 3 জোটের এরকম কোনো রূপরেখা হয়নি। 3 জোটের বা 2 জোটের 3 জোটের রূপরেখা হয়েছিল সেই 91-এ, যখন শাহাবুদ্দিনের সরকার আসে, বিচারপতি শাহাবুদ্দিনের সরকার, তখন 7 দলীয় 8 দলীয় জোটের
পূর্ণদলীয় জোটের হয়, চুক্তি হয়, এইবার হয়নি। হ্যাঁ, এবারও আপনারা জুলাই সনদ অধ্যাদেশ প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে সেই একই না, আমরা কর্মকাণ্ড আবারও জুলাই পুনরায় সনদ করছেন, সেটাই তারা অধ্যাদেশটা অভিযোগ প্রত্যাখ্যান করছে। করিনি। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবই। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী তো বলছেনই অক্ষরে অক্ষরে পাশ করা হবে। কিন্তু প্রশ্ন হলো আপনার মতো করে রাস্তায় আমি যাব না। আমাকে বলছেন আপনি ঢাকা আসুন, আমি এবার যদি ঢাকা সিলেট হয়ে ঢাকা আসি, আপনার সমস্যা কোথায়? কথার কথা, আমি তো ঢাকা আসলেই হলো। আমার এই সনদ পাশ করা দরকার, জুলাই সনদ আমরা নোট অফ ডিসেন্ট সহ দেওয়া আছে। তো আমরা সরি অর্থাৎ এনসিপির দেখানো পথেই কেন বিএনপিকে হাঁটতে হবে? হাঁটতে হবে, বিএনপি right. বিএনপির মতন করে হাঁটতে চাইছে। কিন্তু আমাদের লক্ষ্য তো এক। আমরা তো বলছি না আমরা ডেস্টিনেশনে যাব না, ডেস্টিনেশনে যাব। এই যে বলতেছে যে অধ্যাদেশগুলো আমরা বাতিল করে দিয়েছি, বাতিল করা হয়নি। এটা অধ্যাদেশ বাতিল করা হয়নি। এবং আমার এই ভাই বললেন যে যে প্রস্তুতি না রেখে কেন বাতিল করলো। এখন আপনি বলুন, 2 মাসের মধ্যে সরকারের মন্ত্রিসভা গঠন হচ্ছে, তারপরে আপনার সংসদ সদস্যদের শপথ হচ্ছে, এরপরে বিভিন্ন প্রশাসনিক কি পয়েন্টগুলোতে পরিবর্তন আনতে হচ্ছে, সরকারের কমিটমেন্ট, দলের কমিটমেন্ট যেটা ছিল ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, এগুলোর উপরে কাজ করছে। তাহলে এইদিকে 30 কার্য দিবসের মধ্যে সকল অধ্যাদেশ আপনার করতে হবে, বাস্তবায়ন করতে হবে, পাশ করতে হবে। তা এখন প্রশ্ন হলো 30 অধ্যাদেশের কর্মদিবসের মধ্যে আপনার এতগুলা অধ্যাদেশ পাশ করা তো সহজ সেখানেই তো না। প্রশ্নটা যেটি বলছিলেন আমাদেরকে ডাক্তার সাজিদুল হক রুবেল, যে সন্দেহ শুরুটা হয়েছে যে আপনারা খুবই গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেই অধ্যাদেশগুলো আছে সেগুলোকে কেন বাতিলের আমরা খাতায় বাতিল ফেলে দিলেন? করিনি, ওগুলো আমরা স্থগিত করেছি। অথবা যেহেতু প্রথমত হলো রোহিত। 30 কার্য দিবসের মধ্যে এটা পাশ করার সুযোগ নাই, সময় নাই, সম্ভব না। আর অধ্যাদেশ আর বিল এক জিনিস না। অধ্যাদেশগুলা প্রেসিডেন্টের স্বাক্ষর নিয়ে অধ্যাদেশগুলো পাশ করে সরকার পরিচালিত হয়েছে, সরকারের ডিজাইরগুলো ঘোষণা করা হয়েছে। অতএব অধ্যাদেশ আর বিলের মধ্যে অনেক পার্থক্য আছে। অধ্যাদেশ যেন তেনভাবে সাময়িকভাবে চালু করে দিতেই পারে। তখন ইউনিট সরকার পরিচালনার জন্য একটা অধ্যাদেশ প্রেসিডেন্টের মাধ্যমে করেছে। আর প্রেসিডেন্টের অধ্যাদেশ আর বিলটা এক জিনিস না। বিলটা আমরা যেগুলা খুব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, যেগুলো দেশের জাতির জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, ওগুলোকে বিএনপি বা সরকার দল আরও যাচাই বাছাই করে টেকসই করে সময় নিয়ে এটা বাস্তবায়ন অর্থাৎ করতে চায়। সব বিষয়ে আসলে সরকারি দল এবং বিরোধী দল হয়তো একমত হতে পারেনি, তারপরেও বিএনপি বলার চেষ্টা করছে তারা তাদের দেখানো পথেই চলতে চায়। ওয়াদুদ ভাই একটি কথা বলেছে যে এনসিপি চাইছে সরকার এনসিপির দেখানো পথে হাঁটুক, কিন্তু বিএনপি চাইছে তাদের নিজেদের মতন করে সেই পথে হেঁটে যাইতে। আপনাদের আসলে প্রয়োজনটা কি সেটাই কিনা যে আপনারা আসলে যেই পথ চাইবেন সরকার ঠিক সেই পথেই হাঁটবে? না না, তা কেন? আমরা তো ওনারা যেটা কমিটমেন্ট করেছে সেটাই বাস্তবায়ন করুক, এটা আপাতত চাই। ধরেন নোট অফ ডিসেন্টের কথা বারবার বলা হয়েছে, কিন্তু যেগুলো বাতিল করা হয়েছে এগুলো অনেকগুলোতে তো তাদের নোট অফ ডিসেন্ট নাই। যেমন ধরেন সুপ্রিম কোর্টের সচিবালয়, ওনাদের কি বলে যে জুলাই চার্টারের দফা 52, ওখানে তো ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল না। কিংবা ধরেন পুলিশ সংস্কার কমিশনের আইনকে বাদ, এটাকে প্রথমে করার জন্যই ভেতর থেকে চাপ প্রয়োগ করা হয়েছে যাতে এটা না হয়। তারপরে ধরেন কমিশন তো করা যায় না, একটা অধ্যাদেশ করা হয়েছে, সেই অধ্যাদেশ বাতিলের ক্ষেত্রে ওইখানে তো ওনাদের নোট অফ ডিসেন্ট নাই। তো ব্যাপারটা তো এটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনি খেয়াল করেন যে বেশিরভাগটা করা হয়েছে, করা হয়নি কোনগুলো, এগুলো যদি আপনি দেখেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলা হচ্ছে, ঘটনা তো সেটা না। ঘটনা হচ্ছে এইটার জন্য যে সংসদীয় কমিটি, ওই কমিটির তো একটা রিপোর্ট আছে, ওই রিপোর্টের কমেন্টসগুলো কি সেটা গুরুত্বপূর্ণ। রিপোর্টের কমেন্টস, যেমন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিই, মানবাধিকার কমিশন যখন বাতিল করা হচ্ছে সেখানে ওনারা নোট দিচ্ছেন হচ্ছে এইটা যে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে যদি কাউকে আটক করা হয় সেটাকে গুম বলা যাবে না। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত দিয়ে কাউকে আটক করলে সেটা গুম হিসেবে তখন বৈধ হবে, এরকম ধরেন দেওয়া হচ্ছে। কিংবা ধরেন গুম অধ্যাদেশের ক্ষেত্রে ধরেন যে বাহিনীর কেউ কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মচারী কিংবা কর্মকর্তা যদি জড়িত থাকে তার বিরুদ্ধে তদন্ত করতে গেলে সরকারের পূর্বানুমতি লাগবে। এই ধরনের ওই নোট ওইখানে দেওয়া হয়েছে। ওইটার ওই রিপোর্টটা তো ধরেন আমাদের কাছে এসছে, কারণ আমাদের বিরোধী দলীয় সদস্যরা ওই কমিটিতে ছিল, ওই কমিটির তো একটা রিপোর্ট আছে। তো পাবলিকলি যেটা বলা হচ্ছে আর যেই কারণে ধরেন ওনারা ল্যাপস করেছেন কিংবা রোহিত করেছেন, দুটো তো এক জিনিস না। ওই জায়গাটা গুরুত্বপূর্ণ। যেমন ব্যাংক কমিশনটা ওনাদের প্রথম ছিল হচ্ছে ওনারা এটাকে ল্যাপস করে দেওয়ার কথা বলেছিলেন,
পরে IMF যখন চাপ দিয়েছে তখন আবার ওই 7.5% কিন্তু আসলে যে জায়গাটাতে আলোচনা করেছিল সেই জায়গাটি হচ্ছে যে আমরা আসলে এই সমস্যাগুলো সংসদে সমাধান করার সুযোগ আছে কিনা, বারবার যেহেতু বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এই জায়গাগুলো তারা সংসদে আলোচনায় আনবেন, আমরা আসলে একটু অসহনশীলতার দিকে যাচ্ছে কিনা রাজনীতিতে? না, এটা তো খুব কোর প্রশ্ন। এই জায়গাগুলো হচ্ছে যে খেয়াল করেন, মানে সংসদে যে জায়গাটা হয়, মানে একটা ধরেন এই যে প্রশ্নগুলো আমরা করছি, এই প্রশ্নের একটা প্রশ্নগুলোর মধ্যে কিংবা এই পুরো ধারণাটা মানে কি বলে যে পুরো আবহাওয়ার মধ্যে সরকারি দলের পক্ষ থেকে এই আলাপটা বারবার আসতেছে, যেগুলো সব পার্লামেন্টে ঠিক হবে, পার্লামেন্টে ঠিক, মানে অ্যাজ ইফ সব এই পুরো জিনিসটা আমি এখানে বলার চেষ্টা করছেন যে তার মানে বিএনপি আবারও সেই অগণতান্ত্রিক পথেই না, অগণতান্ত্রিক পথের প্রশ্নটা পরে। প্রশ্নটা হচ্ছে যে আপনি কি কোনো স্বাভাবিক সাধারণ পার্লামেন্টে গিয়ে কোনো স্বাভাবিক সাধারণ আইন প্রণয়নের দাবি করছেন এখানে? এই পুরো জিনিসটার পেছনে তো একটা বিরাট বড় আমাদের ধরেন বিরাট জুলুম, নির্যাতন, রক্ত দেওয়া, লড়াই করা, এর পরে আমরা যেটা অর্জন করেছি মিনিমাম অর্জন হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারকে বাস্তবায়নের যে প্রক্রিয়া, মানে জুলাই চার্টার বাস্তবায়নের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা আলাপ করছি। তার মানে আপনারা আওয়ামী লীগের যে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার কথা বলছেন, একটু আমি যুক্ত করি তাহলে, এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর সাথে মঞ্জুর আলমের দেখা করা নিয়ে আসলে যে আলোচনা এখন তৈরি হচ্ছে সেটি কেন হচ্ছে? মানে আপনারা যখন বলছেন আপনারা আওয়ামী লীগের সবকিছু থেকে বেরিয়ে যাবেন, ঠিক একই সময় আবার আওয়ামী লীগের নেতারা আপনাদের সাথে আলোচনা করছে, সেইটা আসলে কেমন ধোঁয়াশা তৈরি করলো? না, আওয়ামী লীগের সবকিছু বেরিয়ে, মানে মঞ্জুর আলমের সাথে আওয়ামী লীগের কানেকশনটা আমি ঠিক বুঝতে পারিনি বিষয়টা, মানে প্রশ্নটা কি? মানে মঞ্জুর আলমের সাথে কেন দেখা করা যাবে না? উনি কি ঘৃণিত কেউ, খুনি, মামলা আছে ওনার বিরুদ্ধে? আওয়ামী লীগ নেতা কর্মীদের সময় আপনাদের উনি এই যে লাস্ট নির্বাচনে বিএনপির নেতাদের একদম প্রায় প্রত্যেকের নির্বাচনী প্রচারণায় ছিল, বিএনপি তখন এটা নিয়ে বাধা দিল না কেন? বিএনপি তাকে কেন জায়গা দিল? প্রবলেমটা হচ্ছে উনি যদি কোনো কারণে এনসিপিতে আসে এবং এনসিপির হয়ে উনি নির্বাচন করে, তাহলে বিএনপি আসলে ওখানে ঝুঁকি ফিল করছে। এবং যেটা করা হয়েছে যেটা খুবই নিন্দনীয়, বিএনপির লোকেরা ওইখানে মব করেছে। হাসনাত আব্দুল্লাহর মতো জুলাই গণঅভ্যুত্থানের একজন নেতা, যিনি একটা স্বাভাবিক সামাজিক দাওয়াতে একটা জায়গাতে গিয়েছেন, এইটা আদৌ উনি এইখানে ধরেন নির্বাচন করবেন কিনা, এনসিপি করবেন কিনা, কোনো কিছুর কোনো কিন্তু ঠিক ঠিকানা, এটা খুবই একটা ব্যক্তিগত পর্যায়ে, এটাকে মক করে ওনাকে আটকানো হয়েছে। পরিবর্তন দরকার, সেখানে আসলে মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু এক জায়গায় হয়ে আসলে আলোচনার সুযোগটাও থাকা প্রয়োজন। কিন্তু এই যে এনসিপির নেতার সাথে আওয়ামী লীগ নেতার যে সাক্ষাৎ, সেটি নিয়ে যেমন আলোচনা হয়েছে, বিএনপির নেতাকর্মীদেরকে এবারের নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা যথেষ্ট সহায়তা করেছেন, এমন একটাও আলোচনা আছে। এই সবকিছু মিলে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতিটা? আওয়ামী লীগের লোকজন বিএনপিকে সহায়তা করছে, এটা তো খুবই কল্পনার প্রসূত একটা বক্তব্য। বরঞ্চ আওয়ামী লীগের লোকজনের সাথে জামাতের একটা ঐক্য ছিল, অভ্যন্তরীণ ঐক্য ছিল। এনসিপি জামাতের যে জোট, তাদের সাথে আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক জামাতকে ভোট দিয়েছে। জামাত যেমন একটা কথা বলেছে যে দেখেন, আমরা তো আপনারা 5ই আগস্টের পরে আমরা তো আপনাদের বিরুদ্ধে মামলা দিইনি, আপনাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সব বিএনপি দিয়েছে, অতএব বিএনপি আপনাদের এনিমি, বিএনপি ক্ষমতা আসলে আপনাদের এই সকল মামলা আপনাদের সাজা হয়ে যাবে, আরও ক্ষতি হবে। সেই সকল কথা আলোচনা করে, এবং জামাতের যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতা ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে প্রচুর টাকা দিয়েছে জামাত ইসলাম। আবার জামাতের আমিরকে এটাও বলতে শুনেছি আমরা, বলেছেন যে বুঝি ঘুড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই নাড়াচাড়া করা হচ্ছে, এজন্যই এই অস্থিরতা। সেটা উনি কি বুঝাইছেন আমি জানি না, তবে গুড়ির নাটাইটা যেখান থেকেই চলুক, সেখানে ওনাদের যোগাযোগটা ভালোই আছে, বন্ধুত্বটা ভালোই আছে, কারণ ওনাদের ক্ষমতার উৎসটা ওই জায়গায়। ওনারা যে বলে এই সরকার ফেলে দেবো, ওইটা করব, সেটা করবো, ওনাদের ক্ষমতার উৎস কোথায়? ওনারা 3টা আসন থেকে জাম্প করে আইসা 70 আসন পাওয়ার মিনিংটা তো বুঝতে হবে আপনাকে। এটা সব আওয়ামী লীগের ভোট যোগ না হলে এই আসন, এত আসন পায় না। ইউনূস সাহেবের সরকারি দলে না থাকলে এত আসন পায় না। টাকা এবং একবারের জন্য আমাদেরকে দেখেন, আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার আমাদেরকে দেখেন, এই সমস্ত ডায়লগ এবং বেহেস্তের টিকিট বিক্রি না করলে তাহলে তো এই অন্ধ ভোটগুলো নিতে পারে না। তো অন্ধ ভোটগুলো তো নিয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বদন্যতায়। অতএব আওয়ামী লীগের বলে এখনই সরকার ফেলে দিবে বলে, এটা আমরা খুব সচেতনভাবে আছি, জানি যে এটা এই জামাত ইসলামের জোট
আওয়ামী লীগের সাথে এক পথে চলছে, এক পথে হাঁটবে। এই এক পথে হাঁটার কথাতে আবার যখন আসলে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে তখন মবের আলোচনা আসলো, যেটি ফরিদুল হক বললেন, যে ফরিদ বললেন যে যখন আসলে এনসিপি নেতা আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করে তখন বিএনপি নেতাকর্মীরা মব করে, আবার বিএনপি নেতাকর্মীরাও ঠিক একই অভিযোগ করেন যখন আওয়ামী লীগ এনসিপি দেখা করেন তখন অন্য রাজনৈতিক দলগুলো মব করছে। মবটা আসলে তাহলে কারা করছে? মবটা তো স্টার্টিং, মবের জন্ম দিয়েছে জামাত ইসলাম শিবির, জামাত শিবির জন্ম দিয়েছে, বা এনসিবির, যেহেতু একজোট দায়িত্ব তাদেরকে নিতে হবে, তারাই জন্ম দিচ্ছে। মবটার জনক হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের শেল্টারে জামাতের জোট এই মবটার জন্ম দিয়েছে। এখন মবটা বিএনপি কোনোভাবে করছে না। বিএনপি কেন করবে? বিএনপি তো সরকারে আছে। বিএনপি মব করলে সরকারের দোষ, সরকারের দায় হবে, বদনাম হবে। অতএব সরকার তো চাইলে অন্যভাবে প্রশাসনিকভাবে ওইসব কাজ করতে পারে। মব করার প্রয়োজনটা কি? মব তো বিএনপির করা দরকার নাই। এখন প্রশ্ন হলো জামাতের, এরা এনসিপি নেতা বা জামাতের নেতারা একদিকে বলছে আওয়ামী লীগ হলো স্বৈরাচার ফ্যাসিস্ট, তাদেরকে বিদায় করেছে যেভাবে বিএনপিকে সেভাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই এদের আওয়ামী লীগের নেতাদের সাথে এদের গোপন বৈঠকের কি মানে আছে? একই অভিযোগ আবার বিএনপি নেতাকর্মীদের বিএনপি বিরুদ্ধে নেতারা আছে। কোন আওয়ামী লীগের সাথে বৈঠক করছে এটা একটা দুইটা প্রমাণ দেন আপনারা। জি, আসবে জায়গায় একটা সাজিদুল হক রুবেল, বিএনপি কে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন যখন বিরোধী দলের আর কিছু করার থাকবে না তখন সংসদ থেকে চলে যাবে, তবে এর আগে সংসদে কারো জমিদারি মানা হবে না। বাংলাদেশের সংসদে এখন আসলে কোনো জমিদারি হচ্ছে বলে কি আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে জমিদারি বিষয়টা একটু কতটা বাড়াবাড়ি বলে ফেলছেন আর কি। জমিদারি এখন পর্যন্ত আমরা তো আরও সংসদ দেখেছি অতীতে, সবগুলো দেখে থেকে যা মনে হচ্ছে যে এখানে তো একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, নির্দিষ্ট হচ্ছে নিয়ম বিধান রয়েছে। আপাতত বিধানগুলো মোটামুটি মেনেই অগ্রসর হচ্ছে আর কি। কিন্তু এই জায়গাটায় আমি যে বিষয়টা একটু আলোচনাটা একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে আপনার প্রশ্নের সাথে, আমি একটু হচ্ছে অদূত ভাইয়ের একটা ইতিহাস থেকে একটা উদাহরণের জায়গাটা মনে করতেছি, এটা একটু কারেকশন করা দরকার আজকের অনুষ্ঠানে। এটা যদি না তুলি আমি এখানে, তাহলে আমিও পাপের ভাগীদার হব ইতিহাস বিকৃতির। সেটা হচ্ছে যে 3 জোট সম্পর্কে যেটা প্রশ্ন করেছিলেন তার প্রেক্ষাপটে 3 জোট কিন্তু শাহাবুদ্দিন সাহেবের সময় হয় নাই আর কি। 3 জোট তৈরি হয়েছিল এরশাদ পতনেরও পূর্বে। এরশাদ পতনের পূর্বে 3 জোট তৈরি হয়েছিল, 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল। এবং এই জায়গায় হচ্ছে আওয়ামী লীগ এবং সিপিবি নেতৃত্বাধীন হচ্ছে 8 দলীয় জোট, ওনাদের হচ্ছে 7 দলীয় জোট, এবং অন্য বাম ঘরানার ম্যানোনিয়নদের 5 বাম দল, এইভাবে 3টি জোট ছিল। এবার আমরা 3টি জোটেই জামাতকে রিফিউজ করেছিলাম। জামাতের সাথে আমরা কোনো যোগবদ্ধ করতাম না। আমরা 3টা জোট মিলে এই রূপরেখাটা দাঁড় করাইছিলাম, এবং সেই রূপরেখা কিন্তু 19শে নভেম্বর 1990 সাল, অর্থাৎ স্বৈরাচারের পতনের প্রায় 2 সপ্তাহ আগে, প্রত্যেকটা জোট আলাদা আলাদাভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একযোগে সমাবেশ করে এই 3 জোটের এই রূপরেখাটা আমরা ঘোষণা করছিলাম। এবং ওই রূপরেখা অনুযায়ী কিন্তু এই যে আপনার হচ্ছে গিয়ে বিচারপতি শাহাবুদ্দিন কিন্তু ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন আর কি। সেখান থেকে তারপর যে এই নির্বাচনটা কীভাবে হবে, কবে নির্বাচন হবে, সেটাও কিন্তু 3 জোটের রূপরেখার বাস্তবায়ন হিসাবেই 1991 সালে নির্বাচনটা হয়েছিল। সেই 3 জোটের রূপরেখার বাস্তবায়ন হিসাবেই সংসদীয় পদ্ধতিতে বাংলাদেশ ফিরে এসেছিল। কিন্তু ঝামেলা হলো ওই সংসদীয় পদ্ধতিতে ফিরে আসার পর আর ওই রূপরেখা নিয়ে কেউ আগায় নাই। ওই সময় বিএনপি আগায় নাই, এরপর আওয়ামী লীগ আসছে, সেও আগায় নাই। এবং এই যে 3 জোটের রূপরেখার বাস্তবায়ন হলো না, সেই কারণেই কিন্তু আরেকটি গণঅভ্যুত্থান। একটা সাজিদুল হক রুবেল, কথার মারপ্যাচে বারবার রাজনীতি আটকে যাচ্ছে কিনা, এবং এই কথার জন্যই আসলে রাজনৈতিক যে শত্রুতা সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না কিনা? ধন্যবাদ। এখানে একটা বিষয় কি, আমরা আমাদের দেশের রাজনীতির যে সংস্কৃতি, সেটা যেই অধপতনে আমরা চলে গেছিলাম, ঠিক আছে, সেখান থেকে আমরা খুব বেশি উঠে আসতে পারি নাই, এটা সত্য। সেটা উঠে আসা সম্ভব না, এত দ্রুত সম্ভব না। আর হচ্ছে বেসিক্যালি এই গণঅভ্যুত্থান বা তার পরবর্তী সময়, সেটা হচ্ছে আমরা তো আসলে আমাদের বেসিক যে সিস্টেমটা আছে, সিস্টেমটার তো আর পরিবর্তন আমরা করতে পারিনি। আমরা একটা ধরেন উপরের পোশাকের পরিবর্তন করেছি, ভেতরের মানুষটার পরিবর্তন আমাদের হয় নাই, আমাদের অন্তরের পরিবর্তনটা হয় নাই আর কি। এবং সেই পরিবর্তনের লক্ষ্যেই আমাদের যাত্রা। তবে এখানে হয়তো কথা বলতেই হবে, তো ঠিক আছে, কথার মার পাশে কথা বলতে হবে। কিন্তু এই সময়কালে আমরা বিগত 2-3 বছরের অভিজ্ঞতা যেটা দেখি, যে
ইউটিউবে বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, এমনকি স্লোগানও দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানও দেখেছি যে অনেক বেশি অশ্লীলতার বিষয়টা এসছে, যা কোনো দিন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে বা ছাত্র আন্দোলনের যে কালচার আছে সেই কালচারের মধ্যে যায় না, এমন স্লোগানও আমরা শুনেছি আর কি। অশ্লীল স্লোগান শুনেছি, অশ্লীল বক্তব্য শুনেছি আমরা এই বিভিন্ন হচ্ছে খুব বিখ্যাত বা কুখ্যাত ইউটিউবারদের কাছ থেকে আর কি। তো সেই প্রেক্ষিতে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে একটি নির্বাচন এবং একটা সংসদ এবং সব কিছু মিলে আমার মনে হয় এখন অনেকটা সুস্থ পরিবেশে আছি আর কি। এখন একটু দম ফেলানো যাচ্ছে। এখন হচ্ছে আমরা বিগত নির্বাচনের সময় দেখছি যে মানে বিএনপি বলছে একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে, আবার আরেকজন নেতা বলতেছেন যে একটি রাজনৈতিক দল ভুয়া হেলথ কার্ড দিতে চাচ্ছে, ভুয়া কৃষি কার্ড দেবে। এরভাবেই হচ্ছে আমরা দেখছি একে অপরকে নামও বলে নাই, দলের নামও বলে নাই আর কি। তো এটা তো নিঃসন্দেহে একটুখানি উত্তরণ আর কি। এই উত্তরণটা আমার বিপক্ষ মানুষ হইলেও, মতবিরুদ্ধ মানুষ হইলেও আমাকে তো এটা রিকগনাইজ করতে হবে, আমাকে এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু এইখান থেকে শেষ কথা না। এখন আমরা যেটা মনে করি, আমরা মনে করি অনেকগুলো গণমুখী ইস্যু বাদ দিয়ে, জনগণের প্রকৃত সমস্যা বাদ দিয়ে, ঠিক আছে, আমরা হচ্ছে খুবই বুদ্ধিভিত্তিক জায়গার কিছু তর্ক বিতর্ক নিয়ে হচ্ছে গিয়ে সময়টা ক্ষেপণ করে ফেলাই দিই আর কি। ঠিক এই সময় এই কন্ডিশনে যে কৃষকরা হচ্ছে গিয়ে সেচ দিতে করতে পারছে না, আমরা তো খালি গাড়ি নিয়ে চিন্তা করতেছি, বড় লোকের গাড়ি নিয়ে চিন্তা করতেছি, বড় লোকের গাড়ির লাইন ঢাকা শহরে দেখতেছি, কিন্তু কৃষক যে হচ্ছে গিয়ে সেচের জন্য হচ্ছে গিয়ে এই শুকনা মৌসুমে সে ডিজেল পাচ্ছে না, তার যে প্রোডাকশান কী কাহিনী হবে। এই যে আমার দেশে রেমিটেন্স নিয়ে আমরা এত গর্ব করি, হ্যাঁ, তাদের ভোটও আপনারা এবার নিয়ে আসছেন, ডায়াসপোরা ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, সেই ডায়াসপোরা ভোট যে দিয়েছে সেই রেমিটেন্স যোদ্ধাদের পরিস্থিতি এখন কী দাঁড়াচ্ছে এই ইয়ার ক্ষেত্রে, এবং সেটার সলিউশন কি, জনগণের একদম মানে জীবন ঘনিষ্ঠ আলোচনা থেকে বদল করে আমরা হচ্ছে উপরেই কাঠামোগত বিষয় নিয়ে ব্যস্ত আছি, রাজনৈতিক কথাগুলো ওই জায়গায় চলে আসছে। পরিবর্তনের জন্য, মানুষের শান্তির জন্য সেই পরিবর্তনগুলো নিয়ে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা না করে আপনারা ভিন্ন ইস্যুতে আলোচনা করছেন। আবার কথায় কথায় আপনারা সরকার ফেলে দেওয়ার যে হুমকি দিচ্ছেন, সেই ক্ষমতার উৎসটাই বা কোথায়, যে প্রশ্নটা করলেন ওয়াদুদ ভাইয়া। আচ্ছা, মানে এইটা আমি রুবেল ভাইয়ের সাথে একদমই ধরেন কি বলে যে পুরোপুরি ডিফার করি। আমি মনে করি হচ্ছে উপরিকাঠামো না, ওইগুলো হচ্ছে উপরিকাঠামো, ওইগুলো উপরিকাঠামো আবার ওই অর্থে না যে ওইগুলো অগুরুত্বপূর্ণ। আপনার মূল রাষ্ট্রের কাঠামো যদি গণতান্ত্রিক না হয় তাহলে এইগুলো জনগণকে আপনি দিতে পারবেন না। একটা অগণতান্ত্রিক রাষ্ট্র এই সার্ভিস দিতে পারে না। সো এই দুইটাই আমাদের করতে হবে এট এ টাইম। আমরা এই চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশে আসি। মানে ধরেন বাংলাদেশ রাষ্ট্র যে বাংলাদেশ রাষ্ট্র এখনো পর্যন্ত কোনো আন্দোলন করেছেন না, বা এইটা নিয়ে তো পার্লামেন্টে কথা হচ্ছে। জনদুর্ভোগের যে ব্যাপারগুলো এইগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এগুলো কিন্তু সিস্টেমের বাই প্রোডাক্ট অনেকগুলো আছে। যেমন ধরেন ঈদের সময় যে ঘটনা ঘটলো, এটা নিয়ে তো আপনি আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতি সরকারকে ওই জায়গায় আপনি যেতে পারবেন না, কারণ সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। এখন একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে আপনি এগুলো চাইতে পারবেন না। এটা দুইটাই আমাদেরকে প্যারালালি করতে হবে। এখন এই যে একটা কথা দেখবেন বারবার আসে যে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এই কথা বিএনপি বহুবার বলছে না? তাহলে রাষ্ট্র তৈরি করতে হবে অথবা পুনর্গঠন করতে হবে। এটাই তো, পুনর্গঠন করে কি আপনি পুরনো রাষ্ট্র বানাবেন? নিশ্চয়ই না, আপনি নতুন রাষ্ট্র না না কি আসলে ঠিক কি? জি জি, আমাদের যে সংবিধান আছে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বেগম খালেদা জিয়াও বলেছেন। এখানে আপনাকে বুঝতে হবে এটা একটা মেটাফর। ব্যাপারটা হচ্ছে উনি কোনটুকুর কথা বলছেন। উনি বলছে পঞ্চদশ সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। আমরা যখন বলছি তখন আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে গিয়া ৭২ সালের সংবিধানের যে ক্ষমতা কাঠামো, যে এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা থাকে এবং কোনো জবাবদিহিতা থাকে না, এবং শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের যে একদম গণতন্ত্রের ১ নম্বর শর্ত, যে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর, সেটার প্রক্রিয়া এটা যেটার মধ্যে থাকে না, সেই অংশ ছুঁড়ে ফেলে দিতে হবে। ছুঁড়ে ফেলে দেওয়া মানে কি? এটাকে সংস্কার করে আবার নতুন করে তৈরি করতে হবে। সময় যদি কম, একটু একটা প্রশ্ন করে, ছাত্র আন্দোলনে বা বিভিন্ন সময় আসলে আপনাদের উপরে তো অনেক বেশি আসলে মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু এমন এমন বাক্য আমরা বিনিময় করতে দেখলাম এই ছাত্র আন্দোলনে যেগুলো আসলে একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। সেই দায়টা কি আসলে আপনারা নতুনরা নিয়েছেন? কিরকম বাক্য? আমি ঠিক সাজিদুল হক রুবেলও বলেছেন বেশ কিছু বাক্য এমন ব্যবহার করা হয়েছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকাতেও মিছিলগুলোতে এমন এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো আসলে কখনোই কোনো ছাত্র আন্দোলনে ব্যবহার করা হয়নি। এখন এটা ধরেন ছাত্র মানে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রকম ছাত্র নেতারাই করেছে, আপনাদের ব্যানারেও করা হয়েছে। আমাদের ব্যানারে এরকম কি করা হয়েছে আমি ঠিক জানি না। হাসনাত করেছে নিজে মুখে। না না, এটা কোন পরিস্থিতিতে কখন করছে এটার উপরে এটা ডিপেন্ড করতেছে। মানে ধরেন আমি আপনাকে একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে যে ২০১৮ সালের যে কিশোর বিদ্রোহ, যে সড়ক আন্দোলন, যেটা এই সড়ক আন্দোলনের উপরে পুলিশ যখন ব্যাপকভাবে ক্র্যাকডাউন করলো, ক্র্যাকডাউন করার পরে বাংলাদেশের সম্ভবত প্রথম স্লোগানের ভেতরে একটা ওই অর্থে তথাকথিত অশালীন শব্দ আসলো। আমরা তখন ওই শব্দের পক্ষে
ফেসবুকে এবং রাস্তায় সব জায়গাতে আমরা সরবভাবে কিন্তু থাকলাম যে এই সব যখন কারণে আপনার প্রতিহিংসাটাও আসলে আবার ফিরে আসতে পারে কিনা সেই সংকটটাও তো থাকে। আমি 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 এটার সাথে এটা মনে করি না। আপনি শব্দ কি বলতেছেন এটার সাথে এগুলো ডিপেন্ড করে, ওয়াদুদ এগুলো ভাইয়া, ডিপেন্ড করে। আপনি আসলে আমি কি এটা মনে করি। করছেন আমরা আসলে কোনোভাবে যাতে এই রাজনৈতিক বিতর্ক বা বিরোধ সেটাকে শত্রুতায় রূপ না দেই সেই পথে হাঁটতে পারবো কিনা? দেখুন, যে আপনি যে প্রশ্নটা তুলেছেন, বিগত আন্দোলন বা ইলেকশন পরবর্তী যে স্লোগানগুলো দিয়েছে, যে কথাগুলো, যে ভাষাগুলো, শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আমি বা যে কোনো সভ্য লোকের পক্ষে এখন উচ্চারণ করা অডিয়েন্সের সামনে সম্ভব নয়। তো এটা আওয়ামী লীগের আমলেও কিন্তু এরকম শব্দ ব্যবহার হয়নি। আওয়ামী লীগকে আমরা যতই ফ্যাসিস্ট হিসাবে দেখেছি, আওয়ামী লীগ আমাদের বুকে ঠেকিয়ে গুলি করেছে, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের প্রশাসন, সেটা আমরা ধ্রুব সত্য বলবো। কিন্তু তারা এত অশালীনভাবে, তারাও বলে নাই, বিএনপিও বলে নাই, এরশাদ, স্বৈরাচার এরশাদের লোকেরাও এভাবে বলে নাই। এনসিপি যেভাবে এত অশালীন অসভ্য ভাষায় বলেছে, এটা উচ্চারণ করা কঠিন। এ থেকে ইন্টারফেয়ার করতে হচ্ছে কিন্তু কোথায় আচ্ছা। কি বলবো আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, অশালীন তো সেটা যদি Timeline miss হয়ে উচ্চারণ করে বলে দিই তাহলে এটা কোথায় কখন কি বললাম ঢাকা ইউনিভার্সিটি অথবা শাহবাগ এসব জায়গায় করেছে। না ভাই, এটা আপনার ভুল আছে, হচ্ছে কোথাও। ইউটিউবে দেখে নিয়েন আজকে গিয়ে, বাসায় গিয়ে। তো এখন প্রশ্ন হলো, এগুলো যদি চলতে থাকে তাহলে ওই যে বললেন একটা প্রতিহিংসার রাজনীতি জন্ম নিতে পারে। সেই জন্য আজকের সংসদ যেভাবে চলছে, একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে মোটামুটি চলছে, এর যেটুকু হচ্ছে এটা গণতন্ত্রের মানে চর্চার মধ্যে পড়ে এটা। কিন্তু আওয়ামী লীগ আমলে, বিএনপির আমলে, অন্যান্য সময়ে, বিগত সময়ে পার্লামেন্ট দেখেন আর এখন পার্লামেন্ট দেখেন, অনেকটুক ডেভেলপ করছে। একেবারে যে 2 মাসের সরকার যে ডেভেলপ করে নাই তা না। বিএনপি বা সরকার দল অনেক সহনশীল যে স্বপ্নটা আমরা দেখেছিলাম শেখ হাসিনা কর্তৃত্ব হওয়ার সাথে সাথে প্রতিহিংসা রাজনীতিও দেশ থেকে বিদায় নিবে, সেই যাবে, স্বপ্নটা আশা কি করি আমাদের যাবে। আমরা যদি বাস্তবায়ন সবাই হচ্ছে? একমত হই, আমরা যদি সবাই চর্চা করি, সংসদের বিরোধী দল, সংসদের বাইরের দলগুলো এবং আমরা সরকারি দল, সবাই যদি আমরা সহনশীল হওয়ার চেষ্টা করি তাহলে এটা সম্ভব। যেমন ওই যে রাসেল প্রধান না কে জানি, রাশেদ প্রধান, শফিউল আলম প্রধানের ছেলে, সে যে বিশ্রী নোংরা ভাষায় গতকালকেও বক্তব্য দিয়েছে, এগুলো তো হলো যে নিজেরা একটু পরিচিতি করার জন্য, যার কোনো জনসম্পৃক্ততা নাই, যাকে কেউ চিনে না, পরিচয় এরপরে আমরা করার জন্য রাজনীতিতে জাতীয়। সহনশীলতা আসুক সেই প্রত্যাশা রাখতে চাই। ওয়াদুদ ভাইয়া, একটা সাজিদুল হক, রুবেল, ফরিদুল হক, ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।